তো ওই দিনকে অনেক ডিস্টার্ব করতো, ঘুমাইতে দিত না, পুরো ঘর একেবারে মনে হয় মাথায় তুলে নেয় এমন অবস্থা। তো যাই হোক, এভাবে চলতেছিল। তারপর আর ওই যে জিনিসটা, ওই জিনটা, ওটাকে আপনার ভাত দিতে হতো। কাকি যখন ঘুমাইতো ওই সময় ওই জিনটাকে ভাত দিয়ে রাখতো এবং সে ওই রাতের বেলায় ভাত খেত। তো একদিন এমন একজন ভয় পায়, পরে কাকির কাছে আসে পানি পড়া নিতে, এবং যখন পানি পড়া নিতে আসে তখন ওই জিনটা বলে, তুই এই লোককে পানি পড়া দিবি না, কারণ এ লোকটা সৎ না, এটাকে পানি পড়া দিতে পারবি না। তারপরও কাকি যখন পানি পড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হইতে যায়, তারপর ওটা আর কি বাধা দেয়। আমি তো জীবনে মিথ্যা বলি নাই, তো আমার দোয়া কেন কাজে লাগে না, খালি এগুলা বলতেছে। আমি বললাম, কি হয়েছে দাদা, তুমি পুরা বিস্তারিত তো আমার বলো, খালি এইগুলাই বলতেছে। তারপর আম্মু এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর দাদা বলল, এই দাদার বর্ণনা অনুযায়ী বললো যে প্রায় 1990 দশকের ঘটনা। আমার কাকির যে মা থাকে, তো তার মায়ের থেকে আর কি আমার ওই কাকির মার কাছে ওই একটা জিন, মানে কি, যেটা আপনার একের পর এক আসতে থাকে। এটা মানে সে মারা গেলে তার মেয়ের কাছে এভাবে আসতে থাকে। তো ওই হিসেবে আমার কাকির মার কাছে যায়, কিছুদিন যাবৎ তার কাছে থাকে এবং সে ভালোই থাকে। তো তারপর দেখা যায় আমার ওই কাকির যে মা, সে কেমন পাগল পাগল হয়ে যায়। সে আপনার বাঁশ বাগানে গিয়ে একা একা বসে থাকতো রাতের বেলায়, পরে পুকুর পাড়ে একা একা বসে থাকতো, এমন করতো। তারপর এক পর্যায়ে সে পাগল হয়ে যায়। তো তারপর 2010-এর দিকে আমার যে আপন কাকি, তার কাছে আসে ওই দোষটা, ওই জিনটা। তো আমার কাকির সাথে যখন আসে, প্রথম সে বুঝতে পারে না। তারপর প্রায় 2-3 বছর যাওয়ার পরে আস্তে আস্তে ওই দোষটা কাকির মাঝে প্রকাশ পায়। তো এইভাবে কাকি যখন বুঝতে পারে, হঠাৎ হঠাৎ কাকিকে এমন ডিস্টার্ব করতো এবং রাতের বেলা আপনার অনেক স্বপ্ন দেখাইতো, ভয়ঙ্কর স্বপ্ন দেখাইতো। এবং রাত যখন 12টা, 12:30, 1টা বাজতো, তখন বিভিন্ন রকম শব্দ করতো। তো এইভাবে একদিন কাকির সামনে প্রকাশ্যে আসে। তো কাকিকে জিজ্ঞাসা করে যে, আমি কে, তুই আমাকে চিনতে পারছিস? কাকি বলে, না। বলে, আমি তোর মার সাথে ছিলাম, এখন তোর সাথে আমি থাকবো, তোর সাথে আরো অনেক আগে এসেছি, কিন্তু আমি তোকে ধরা দেইনি। তো তখন কাকি বলে, তুমি কি চাও? কাকি বলে, তোর মার সাথে যেভাবে ছিলাম, তো আমিও তোর সাথে ওভাবেই থাকবো। এভাবে যখন কাকির সাথে থাকতে লাগে, প্রায় প্রতিদিন যখন রাত 3টা, 3:30 তাহাজ্জুদের সময় হতো, তো ওই সময় ঘরের মধ্যে অনেক ডিস্টার্ব করতো এবং কাকিকে ডাকতো যে, উঠ, তুই তাহাজ্জুদের নামাজ পড়বি। তো কাকি ওই সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতো। যদি তাহাজ্জুদ নামাজ যেদিন না পড়তো, তো ওই দিনকে অনেক ডিস্টার্ব করতো, ঘুমাইতে দিত না, পুরো ঘর একেবারে মনে হয় মাথায় তুলে নেয় এমন অবস্থা। তো যাই হোক, এভাবে চলতেছিল। তারপর আর ওই যে জিনিসটা, ওই জিনটা, ওটাকে আপনার ভাত দিতে হতো। কাকি যখন ঘুমাইতো ওই সময় ওই জিনটাকে ভাত দিয়ে রাখতো এবং সে ওই রাতের বেলায় ভাত খেত। তবে সকালবেলা আমরা দেখতাম ওই ভাতের মতো নিয়ে আসে, তরকারিও আছে, তবে সে নাকি এটা খায়, কিন্তু আমরা মানুষেরা বুঝতে পারি না। তো এইভাবে চলতেছিল। একদিন আমার কাকি বলতেছিল আমার সাথে এই আছে, আমার কাকির মেয়েদের, চাস্তু বোনদের। তো ওরা বলে, না, আমরা বিশ্বাস করি না, আমরা দেখি না, তোমার এগুলা নাই। একটু দুষ্টামি করে। তো দুষ্টামি করে ওরা আর কি এই ঘর থেকে এই সামনের বারিন্দা আসে ওরা দুজন, ওরা আমার 2 চাস্তু বোন বসে বসে দুষ্টামি করতেছে। তো এর ভিতরে ওরা দুষ্টামি করতে করতে হঠাৎ মানে পিছনে ফিরে দেখে ছোট ছোট কতগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে। এটা দেখে ওরা এক দৌড় দিয়ে আপনার আমার কাকিকে গিয়ে জড়ায় ধরছে। কাকি জিজ্ঞাসা করেছে যে, কি হয়েছে? বললো যে অনেক ছোট ছোট বাচ্চারা। কাকি বললো, কি বিশ্বাস হয়েছে তোদের? তোরা তো আজ একদিন দেখে ভয় পেয়ে গেলি, আর আমি তো প্রতিদিনই দেখি, আমি একা থাকি বাড়ি। পরে আপনার এমন যাক ভালোই চলতে থাকতো। একদিন কাকি আবার পানি পড়া দিত, ওই কারো কিছু হলে এবং ভয় পেলে কাকি পানি পড়া দিত। তো একদিন এমন একজন ভয় পায়, পরে কাকির কাছে আসে পানি পড়া নিতে,
এবং যখন পানি পড়া নিতে আসে তখন ওই জিনটা বলে তুই এই লোককে পানি পড়া দিবি না, কারণ এই লোকটা সৎ না, এটাকে পানি পড়া দিতে পারবি না। তারপরও কাকি যখন পানি পড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হইতে যায়, তারপর ওটা আর কি বাধা দেয়। দেখা যায় পুরো ঘরের চারি সাইডে ছোট ছোট বাচ্চারা, শুধু কাকি দেখতে পায় আর কেউ দেখতে পায় না। তারপর কাকি ওই পানি পড়াটা দেয় না। তো এভাবে ভালোই চলতেছিল এবং মাঝে মাঝে আমরা দেখতাম কি কাকি আমাদের বলতো, এই দেখ এখন আমার হায়দার আইছে, মানে ওই যে জিনটা ছিল তাকে হায়দার নামে নামকরণ করছিল। তারপর আমরা দেখতাম কাকি যখন বলতো যে এই দেখ আমার হায়দার আসছে, তখন দেখতাম শীত নাই গরম নাই, যে কোনো সিজনে কাকির শরীর পুরা ঘাম, মানে খুব ঘামিয়ে যেত। তো এমন করতে করতে প্রায় কাকির 13 বছর যায় এবং এই 2023 সালের 13ই আগস্ট আমরা পরিবারের একটা মামলা খাই, আমার পরিবারের সবাই এবং চাচা। তো আমরা 13ই আগস্ট 2023 আমরা মাদারীপুর মামলায় হাজিরা দিতে যাই। তো হাজিরা দিয়ে আমরা প্রায় মাগরিবের সময় আসি। তারপর আপনার ওই কাকার একটু জ্বর থাকে, হালকা জ্বর ছিল রাতে আর কি, ওই জ্বরটা একটু বাড়ে এবং কাকির সাথে আর কাকার সাথে হালকা একটু ঝগড়া ছিল, তেমন না। তো রাতে যখন জ্বর বাড়ে এবং ওই দিনকেই আমার চাচতো বোন, বড় যে 3জন চাচতো বোন, বড় 2জনে বিয়ে হয়েছে এবং ছোটটার বিয়ে হয় নাই। এখন আমার ছোট চাচতো বোন ছিল আবার আমার মেজো চাচতো বোনের বাসায়। এখন ওই দিনকে কাকি ওই মেজো চাচতো বোনের ফোন দিয়ে বলছে ওই মাহমুদাকে পাঠাই দে, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব, এমন একটা কথা বলছে। তো মেজো চাচতো বোন ওই 13ই আগস্ট এসে পড়ছে। এখন রাতে যখন চাচার অনেক জ্বর উঠছে, তখন ওই আমার চাচতো বোন সে মাথায় পানি ঢালতেছে। তো যখন প্রায় 12টা 1টা নাগাদ পানি ঢালছে, তারপর কাকি বলে তুই যা ঘুমা, আমি তার জ্বরটা সেরে দিয়ে যাই, জ্বরটা সেরে দিয়ে ভালো বানাই যায়, মানে এমন একটা কথা বলছে। তারপর কাকি যায়, কাকাও কিছু বলে না, সারা রাত পানি ঢালে এবং তাহাজ্জুদ পরে সকালবেলা চাচার জ্বর কিছুটা কমে যায় এবং আমি চোখের ডাক্তার দেখানোর জন্য আমাদের টেকেরহাট চোখ হসপিটালে যাব। আমি সকালবেলা 8টা নাগাদ আমার কাকির বাড়িতে আসি, এসে দেখি কাকি রান্নাঘরে রান্না করছে। আমি বললাম কাকি আমি তো টেকেরহাট যাব, তো আপনার কোনো কিছু লাগবে কি না? কাকি বললো যে না আমার তো তেমন কিছু লাগবে না, তো তুমি যাও, ভালো মতো যেও দেখে শুনে। আমিও গেলাম। যাওয়ার পরে আমি ওই দিনকে খুব তাড়াতাড়ি সিরিয়াল পেয়ে যাই এবং চোখের ডাক্তার দেখাইয়া যখন আমি আসি, এসে যখন আমাদের অটো স্ট্যান্ডে নামি, তখন আমি একটু অটো স্ট্যান্ড থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা হচ্ছে আপনার 15 মিনিটে। যখন আমি একটু সামনে এগোই, দেখি রাস্তা দিয়ে একটা ভ্যান আসছে, ভ্যানের সামনে আমার চাচা, আরেক সাইডে প্রতিবেশী এক কাকা এবং পিছনে এক দাদি, আর মাঝখানে কেউ একজন কাঁথা দিয়ে ঢাকা, কেউ একজন শুয়ে রয়েছে। তো আমি এটি থেকে মনে করলাম যে যেহেতু আমার চাচার সাথে অনেক চাচির ঝগড়া ছিল, তো হয়তো চাচা আর চাচির হয়তো মায়ের দিছে, যার কারণে আপনার হসপিটাল নিয়ে যাচ্ছি। এই ভেবে আমি আম্মুকে ফোন দিলাম। আম্মুকে ফোন দিয়ে ওপাশ থেকে আম্মু ফোনটা ধরে যা বললো যে তোর চাচি তো ফাঁসি নিচ্ছে। তারপর আমি তাড়াতাড়ি দৌড়ে বাড়ি আসি। বাড়ি এসে আমাদের বাসায় আপনার ওষুধগুলো রেখে আমি সোজা চাচির বাসায় যাই এবং আমার চাচার 3 মেয়ে 1 ছেলে, ছেলে থাকে ইতালি আর মেয়ে 2টো শ্বশুর বাড়ি, আর ওই ছোট যে চাচতো বোন সে দেখে বাড়ি এসে খুব কান্না করছে। তো এখন ছেলেদের ভিতরে আমি একা, চাচাও নাই, চাচা লাশ নিয়ে গেছে, যেহেতু ফাঁসির লাশ হসপিটালে নিয়ে গেছে এবং চাচা সেখান থেকে চলে গেছে, মানে লাশ নিয়ে হসপিটালে ঢুকে নাই পুলিশ থাকার কারণে। এবং আমি বাড়ি আসলাম, আসার পর দেখি চাচতো বোন কান্না করতেছে এবং যে রুমে ফাঁসি নিয়েছে ওই রুমটা আটকে দিয়ে আমি গেলাম যে যারা গ্রামের যে মেম্বার আছে, মেম্বার, চেয়ারম্যান, তারপর আপনার চৌকিদার, সবাইকে এক করলাম। এক করে বললাম যে এমন এমন বিষয়, তো আমাদের তো থানায় যেতে হবে, না হলে লাশটা নিয়ে অনেক ঝামেলা করবে, মামলা হবে। তো এইভাবে সবাইকে আমি গোছানোর পরে আমি গেলাম। আমি আগে গেলাম হসপিটালে, রাজর হসপিটালে গিয়ে দেখি 4-5 জন পুলিশ দাঁড়ানো এবং একটা লাশ হসপিটালের বারিন্দায় বেডে কাঁথা দিয়ে ঢাকা। আমি বুঝতে পারলাম এটা আমার কাকির লাশ। তো আমি কোনো সারা শব্দ দিলাম না, যেটা আমার চাচি, পরিচয় না দিয়ে আমি পাশে আসলাম, যেহেতু ওখানে পুলিশ ছিল এবং আর কোনো লোক ছিল না। তো আমি পরিচয় না দিয়ে পাশে আসি। পরে যখন মেম্বার চেয়ারম্যান সবাই আসে, সবাই মিলে যাই।
তারপর লাশটাকে শনাক্ত করে যে কেন মরছে কীভাবে, তারপর পোস্টমর্টম প্যাকেজিং হয়ে গেল। তারপর লাশটা থানায় নিয়ে যায়, আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে আপনার সব কিছু ঠিকঠাক করতে থাকি, যেহেতু আমি একাই ছিলাম ছেলের মধ্যে, আর আমাদের ভাইরাও সব ঢাকা ছিল। তারপর এমন দিনের বেলা গেল, রাতের বেলা 8টা নাগাদ ওই থানা থেকে লোক আসলো এই আমার ছোটো চাচতো বোনের জবানবন্দি নেওয়ার জন্য। সে খুব ভালো জবানবন্দি দিল। তো তারপর পুলিশ চলে যাওয়ার পরে আমি ওই রুমটাতে গেলাম, মানে যেখানে ফাঁসি নিয়েছিল আপনার, আমি ওই রুমের মধ্যে গেলাম। এখন দেখি ওড়নাটা ঝুলছে, কেমন আপনার ঘরটা পুরো মানে ভার হয়ে আছে। কেমন জানি আমার মনে হচ্ছে এই আশপাশে চাচি আছে, ডাকছে, মানে কেমন একটা ভয়ঙ্কর একটা সিন ছিল সেটা। এই ঘরের টিনের ঘরে যে আড়া থাকে, ওই আড়ার মধ্যে আর কি কাকি ফাঁসিটা দিছিল। তো তারপর আমি ঘর থেকে বাইরে আসি, এসে চাচারে বুঝাই। এবার সবাই কান্নাকাটি করতে থাকে। প্রায় রাত 11টা বাজে, তখন আর কি যখন লোক চলে যায় সবাই, তো চাচতো বোনরা, আমার ফুফুরা আসে, ফুফুরা সবাই ঘরে থাকে। কিন্তু ওই দিনকে কেউ ঘর থেকে বের হতে সাহস পায় না 11টার পরে। এবং কেউ যদি ঘর থেকে বের হতো আমাকে বলতো, ভাইয়া আমাকে নিয়ে যাও, আমি এদিকে যাবো, এই রান্নাঘর দেখবো। তা আমি সবাইকে নিয়ে যেতাম। এবং চাচা ইশারের নামাজ পড়ার জন্য অজু করতে যাবে, তাও সে একা যেতে পারতেছে না। সে আমাকে বলতেছে, তুই সাথে আসবি, দাঁড়ায় থাকবি, আমি অজু করবো। তারপর সে এইভাবে আমার সবাইকে নিয়ে ডিউটি করতে করতে প্রায় রাত 12টা বেজে যায়। 12টার পরে আমি যখন চাচাকে বলি আমি এখন বাড়ি যাই, এই কথাটা বলতেও পারতেছি না, আবার আমি থাকতেও পারতেছি না। কারণ আমার তো এবং চাচার বাড়ি আর আমাদের বাড়ির ডিস্টেন্সটা ছিল আপনার 5 মিনিটের। এর ভিতরে অনেক ভয়ঙ্কর জায়গা আছে, তো আমি এত রাতে কীভাবে যাব? আমি চাচাকে বলতে পারতেছি না যে আমি এখন যাই, মানে এমন একটা বিষয়। তারপর আমি প্রায় আরও 1 ঘন্টা থাকি। তারপর যখন বাইরে কেউ ছিল না, আমি 1:30টা নাগাদ আমি বলি, চাচা আমি এখন যাই। বলে, তাহলে যা তুই। এবং চাচা ওই সময় আমাকে একবারও জিজ্ঞাসা করলো না, তুই এখন কিভাবে যাবি এতটা পথ, এতটা মানে এই 5 মিনিটের যে পথটা খুব ভয়ঙ্কর একটা পথ, তো কিভাবে যাবি? চাচা আমার কিছু না বলেই, মানে জিজ্ঞাসা না করেই আমাকে দরজা থেকে বের হলাম, এবং চাচা দরজা আটকে দিল। আমার কেমন যেন একটু লাগলো যে অন্তত একবার জিজ্ঞাতে পারতো যে কিভাবে যাবি, কি আগে দেবো। তো তেমন কিছু জিজ্ঞাল না। অন্ধকার রাত ছিল, তো আমি চাচার বাড়ি থেকে বের হই। বাইরে কেউ ছিল না, সবাই ঘরের মধ্যে ছিল। চাচার বাড়ির শেষ সীমানে একটা তাল গাছ পার হয়ে, তারপর আপনার কবর আছে দাদা দাদির, ওইটা পার হয়ে রাস্তা দূরে হাঁটতেছিলাম। তারপর আমাদের বাড়ির মাঝামাঝি, মানে চাচার বাড়ি এবং আমাদের বাড়ির মাঝামাঝি স্থানে একটা জায়গা এমন আছে যেখানে শেওড়া গাছ আছে আপনার, তারপর তাল গাছ এবং কয়েকটা কবর আছে। তা আমি ওই জায়গায় যখন আসি, কেমন যেন পিছন থেকে কালো কতগুলা কুকুর ঘেউ ঘেউ করছিল। তারপর আমার খুব ভয় লাগে। এক তো ফাঁসির লাশ দেখে আসছি, তারপর ফাঁসি দিছে কোথায় দেখে আসছি। এখন আমি কিছু বলতেও পারতেছিলাম না, না কিছু করতেও পারতেছিলাম না। আমি শুধু মনে মনে দোয়া পড়তেছিলাম। এবং এক পর্যায়ে দেখি আমার পিছন থেকে এই সাইফুল বলে ডাক দেয়। তা আমি তখন কাকির কণ্ঠে, তখন আমি খুব ভয় পাই। আমি বুঝতে পারি কাকি তো মারা গেছে, তাহলে অন্য কিছু অবশ্যই হবে। তারপর আমি পিছনে না থাকি, সোজা হাঁটতে থাকি। তো আমার এমন অবস্থা ছিল যে আমি ঘেমে গেছি একেবারে, তবে কিছু বলতে পারতেছি না। তো তারপর আমি করি কি, ফোন নিয়ে আম্মুকে ফোন দিই, তাহলে একটু হয়তো সাহস পাবো। নাহলে আম্মুকে ফোন ধরায় আমি বলি, আম্মু আমি এই যে আসতেছি। আম্মু আবার বুঝতে পারে যে হয়তো ভয় পাইতেছে, কারণ আমার কণ্ঠটা ভয়ানক ছিল, মানে একটু ভয় পাচ্ছিলাম এমন বোঝা যাচ্ছিল। তো তারপর আম্মু বলে, এই তো আমি বের হয়েছি, আগাচ্ছি, তুই আস। তারপর এইভাবে বাড়ি পৌঁছলাম। বাড়ি পৌঁছে ঘুমাই। তারপর পরের দিন সকালে কাকির বাঁশ কাটা হয়, কবর খোঁচা হয়, এবং 10টার সময় পোস্টমর্টম করা হয়। লাশ আসে আপনার 11:30টার দিকে লাশ এসে পড়ে। যখন আমরা লাশটা নামাইতে যাচ্ছিলাম, যখন লাশের যে সাইডে ধরছিলাম, দেখি আপনার লাল রক্ত এবং গুড়ি গুড়ি হাড় কেমন যেন ওই প্যাকেজের উপরে রয়েছে। আমরা খুব ভয় পাই যে 4 জন ধরি। তারপরে নিয়ে শোয়ানো হলো খাটে। তারপর অনেক মহিলারা গোসল দিল এবং অনেক রক্ত বেরোলো। যত পানি দিতেছে তত রক্ত বের হচ্ছে, এমন এক পরিস্থিতি। তারপর যা কবর দেওয়া হলো, সব শেষ হলো।
প্রায় রাতের বেলা ওদিনকে আমি আগে আগে চলে যাই, 11টার দিক বাড়ি চলে যাই। এখন তারপরের রাতে হয় কি, 16ই আগস্ট রাত্রের বেলা ওই চাস্তু বোনেরা যখন উঠতো রাতের বেলা, ওদের প্রয়োজন পড়লে ওয়াশরুমে যাওয়ার, ওই ফুফুকে ডাক দিত এবং ফুফু সবাইকে নিয়ে যেত এক এক করে। এভাবে ফুফু সবাইকে নিয়ে যায়। তো যখন ফুফুর প্রয়োজন হয় ফুফু একাই যায়, তো ফুফু আর কারে ডাক দিবে। রাত 1:30 1টা নাগাদ ফুফু একাই যায়। যখন আপনার ওই ফুফু প্রথম বারিন্দাটা পার করে এই পিছনের বারিন্দায় যায়, তখন ফুফু ঘুম ঘুম চোখে তাকায় এবং দেখতে পারে যে আমার ওই যে চাচি, সে সশরীরে আপনার ওই জায়গায়, এবং তার সাথে আরো অনেক লোক আছে এবং সবাই খুব খুশি, চাচিকে নিয়ে সবাই খুব খুশি। আমার ফুফু এটা দেখে খুব ভয় পায়। তারপর ফুফু এসে ঘুমিয়ে পড়ে এবং দোয়া পড়তে থাকে, ঘুম তো আসছিল না। তারপর ফজর আজান যখন দেয়, তাড়াতাড়ি ফুফু আমাদের বাড়ি আসে, এসে আম্মুকে ঝাড়া দিতে বলে, আম্মু ঝাড়া দিয়ে দেয়। তারপরে ফুফুর জ্বর কিছুটা হলেও কমে যায়। তারপরে এইভাবে ওই বাড়ি চলতে থাকে। তারপর প্রায় 13-14 দিন পরে চাস্তু বোনেরা সবাই জায়গা এবং আমার ফুফুরাও জায়গা। এখন বাড়িতে থাকার মতো কেউ নাই, চাচা একা থাকতে পারবে না, চাচা এসে পড়ে ঢাকায়। তারপর এখন ঘর তো পাহারা দিতে হবে, এই জন্য আমার এক দাদা আছে মুরব্বি করে, তাকে বলা হয় যে তুমি এই ঘর পাহারা দিতে পারবা? সে বলে অবশ্যই আমি এই ঘর পাহারা দিতে পারবো, আমি একাই পাহারা দেবো, সমস্যা নেই, তুই কোনো চিন্তা করিস না। তো এইভাবে সে পাহারা দিতে থাকে, প্রায় 5 দিন 6 দিন এইভাবে পাহারা দেয়, কোনো সমস্যা হয় না। তবে একদিন আমি সকালবেলা পাট উঠানোর জন্য আমি সকাল ভোরে উঠছি, উঠে পুকুরে নামবো, এমন টাইমে দেখি ফজরে আজান পড়ে গেছে। তারপরে কেউ একজন মুরব্বী একজন লোক আসছে এবং কি যেন বিড়বিড় করে বলছে। তারপরে আমি বললাম যে দেখি তো সামনে গিয়ে যে কে আসলে। পরে আমি গিয়ে দেখতে পারলাম যে এটা তো আমার দাদা। সে শুধু এটা বলছে যে আমি তো জীবনে মিথ্যা বলি নাই, তো আমার দোয়া কেন কাজে লাগে না, খালি এগুলা বলতেছে। আমি বললাম কি হয়েছে দাদা, তুমি পুরা বিস্তারিত তো আমার বলো, খালি এইগুলাই বলতেছে। তারপর আম্মু এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর দাদা বলল, ওই দাদার বর্ণনা অনুযায়ী বললো যে আমি প্রতিদিনকার মতনই 9টার সময় আসি, এসে বাড়িতে ঢুকি, ওই ফাঁসি কাকির কবর পার হয়ে তারপর বাড়ি যায়। আমার ওই দাদা থাকতো সামনের বাড়িতে দেয়, তো গিয়ে ঘুম পরে হঠাৎ করে রাতের বেলা এমন দেখে শব্দ, অনেক মনে হয় রাত টিনের উপরে ঢিল ছড়ছে কেউ একজন। তো এমন শব্দ দেখে ওই চাচা মনে মনে ভাবে কি হয়তো আমরা পড়তেছে চালের উপর। পরে আবার সে নিজে নিজে ভাবে যে আমরা গাছ তো অনেক দূরে, তাহলে কি পড়ে, এটা ভেবে সে খুব ভয় পায়। এবং ওই সময় ঘড়ির টাইম দেখে কি আপনার 12:30 বাজে। তারপর এটা দেখতে দেখতে হঠাৎ আর কি পুরো আপনার ঘর পুরো ভার হয়ে গেছে, কেমন ঘরের মধ্যে অনেক শব্দ, অনেক হাসির আওয়াজ, এবং পুরো ঘরটা জুড়ে যেন ওই যে দোষটা ছিল চাচির, ওই দোষটার আনাগোনা, তারা যেন খুব খুশি, এমন একটা পরিস্থিতি ছিল। তো তারপর দাদা করে কি সে আর উঠে না, হয়তো ওখানে বসেই মানে ঘুমেই যা পারে কিছু পড়তে থাকে। পরে ফজর পরে এসে ওই যে আমার কাছে বলল যেমন এমন অবস্থা, আমি আর এখানে থাকতে পারবো না। তারপর থেকে আর সে ওই বাড়ি যায় না। এখন বর্তমান যে অবস্থা আছে, বর্তমানে আপনার ওই আমার চাচার বাড়ি থেকে প্রতিদিনই আপনার কান্নার আওয়াজ ভেসে আসে। রাত যত গভীর হয়, চাচি যেখানে ফাঁসি নিয়েছিল ওখান থেকে মৃদু মৃদু কান্নার আওয়াজ ভাসতে ভাসতে একবারে শেষ পর্যায়ে অনেক জোরে কান্না করে, এমন বোঝা যায় পাশে যে যারা থাকে তারা শুনতে পায়। এবং একদিন ওই পাশের বাড়ি ডিপকল্পতে, যেমন গ্রামে যখন ডিপকল্পতা হয় প্রায় 20 থেকে 22 জন লোক লাগে, তাদের 2টা শিফটে থাকে, রাতে একদল কাজ করে, দিনে একদল। তো রাতে যারা কাজ করে তারা দিনে ঘুমায়, দিনে যারা কাজ করে রাতে ঘুমায়। তো যারা দিনে কাজ করছে তারা রাতের বেলায় ঘুমানোর জন্য ওই আমার চাচাদের বাড়ি থাকার জন্য ওই যাদের বাড়ি আসে তারা বলে যে ওই বাড়িতে থাকো তোমরা। তারা জানতো না যে এই বাড়িতে আসলে লোক ফাঁসি নিছে। তারা আসে, প্রথম দিনকার ঘুমায়,
তারপর প্রথম দিন অনেক অনেক কিছু তারা বুঝতে পারে এই ঘরে হয়তো কিছু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে যে আপনারা এই ঘরের ঘটনাটাকে আমাদের বলতে পারেন। পরে তারা বলে যে এই ঘরে তো এমন ফাঁসি ছিল। তারা বলে আমরা তো এই ঘরে আর থাকতে পারবো না। তারপরের দিন তাদের ওই ঘরেই থাকতে হয়, তবে তারা কেউ ঘুমায় না, সবাই জাগনা থাকে এবং ওই পিসের বারান্দাতে কেউ যায় না এবং সামনে থাকে। তারপরে ওই পিসের বারান্দা থেকে অনেক কিছুর আওয়াজ ভেসে আসে। এইভাবে চলতেছে এবং এখনো ওই যে বাড়িটা ফাঁকাই থাকে, কোনো আমার চাচাও থাকে না এবং কেউই থাকে না। এখন ওই বাড়িটা পুরো ফাঁকা। আর ওই চাচির কবরটা হলো আমাদের মেন রাস্তার সাথেই। এমন এক রাতের বেলায় আমার এক অন্য প্রতিবেশী চাচা ওই রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ নাকি তার সামনে চাচির রূপ ধরে কেউ একজন এসে অনেক জোরে একটা হাসি দেয়। সেখান থেকে ভয় পায়। এভাবেই চলতেছে, এরে ভয় দেয় ওরে ভয় দেয়, এভাবে চলতেছে, একের পর এক ভয় দিয়ে যাচ্ছে। এখন পরবর্তীতে কি আছে সেটা আমি বলতে পারি না, হয়তো এটা আরো অনেক দূর যাবে। এটাই ছিল আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।